আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। মামলা ঠিক না, রিট পিটিশন দেওয়া হয়েছে যেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থাতেই দেশ ত্যাগ করতে না পারেন। শুধু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নন, তার সময়কার তার সমস্ত উপদেষ্টাদেরকেও জড়িত করা হয়েছে এই রিট পিটিশনে। অভিযোগ কি? অভিযোগ হলো হামের টিকা নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারিভাবে বাদ দিয়ে বেসরকারিভাবে হামের টিকা আনতে চেয়েছিলেন বা এনেছেন, এবং সেটা সময় মতো আসেনি বলে আজকে বাংলাদেশে প্রায় 400 থেকে 500 নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে এবং 60,000 মানে 60,000-এর বেশি শিশুদের আক্রান্ত হয়েছে। ভালো কথা। এখন কি হবে? এখন আগামী বৃহস্পতিবার দিন এই মামলাটির শুনানি হবে। আমরা জানি না মহামান্য আদালত এই মামলার কী রায় দিবেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষী সাব্যস্ত করে বা এর বিচার করবার প্রক্রিয়া অবধি ওনাকে কি দেশ থেকে বারণ করবেন, ওনাকে এবং ওনার দলের যত উপদেষ্টা ছিলেন, নাকি এই মামলাটি হয়তোবা তারা খারিজ করে দেবেন, হয়তোবা আমলেই নেবেন না। আমরা জানি না কি হবে। তো যারা মামলা করেছেন, জনাব আশরাফুদ্দিন সাহেব নামে একজন অ্যাডভোকেট বা ব্যারিস্টার, আমি ওনাকে বলছি আপনি তো আরও অনেকগুলো মামলা করতে পারেন। আপনি ওই যে আমেরিকার সাথে চুক্তি করেছে সেটা নিয়ে মামলা করেন। সেটাও তো ইউনূস একদম দেশকে ডুবিয়ে দিয়ে গেছে, তাই না? আজকে কিন্তু পুরো বাংলাদেশেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যা বিশেষ করে ইউনূস বিরোধী আছেন, তারা কিন্তু অপকটে বলে যাচ্ছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তিগুলো করেছেন বাংলাদেশটাকে একদম ডুবিয়ে দিয়ে গেছেন। কিন্তু বন্ধুরা, এখানে একটি ক্লজ ছিল, আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এই চুক্তিটি যেদিন করা হয়েছিল সেটা বোধহয় 9ই ফেব্রুয়ারি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন দিয়েছিলেন 12ই ফেব্রুয়ারি, মানে ইলেকশনের 3 দিন আগে। ঠিক আছে? কিন্তু সেখানে একটা ক্লজ ছিল, এই চুক্তি যদি আপনারা করতে না চান বা এটাকে কন্টিনিউ করতে না চায় পরবর্তী সরকার, 60 দিনের মধ্যে 60 দিনের মধ্যে এটা ক্যান্সেল করতে পারে। করেনি এই সরকার, সেটা করেনি। সেটা করবার মতো বুকের পাটা আছে কিনা সেটাও প্রশ্নবোধক। অনেকেই বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই চুক্তিটি করেছিলেন তখন নাকি উনি বিএনপির সাথে কথা বলেছেন এবং জামাত ইসলামের সাথে কথা বলেছেন, তাদের অনুমতি নিয়েই নাকি উনি চুক্তিটা করেছেন। আচ্ছা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বা ভুল করেছে বা অন্যায় করেছে, তাহলে আপনারা কেন এই 60 দিনের মধ্যে সেটা বাতিল করলেন না? এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। আপনাদের তো ক্ষমতা ছিল, আপনারা সেটা বাতিল করেননি। এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটার, বিশেষ করে যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পারেন না, যেমনটি ধরেন আনিস আলমগীর, কামাল, মুস্তফা কামাল, এরা কিন্তু একটার পর একটা কন্টেন্ট বানিয়েই যাচ্ছে যে ইউনূস দেশটাকে ডুবিয়ে দিয়ে গেছে, দেশটাকে বিক্রি করে দিয়ে গেছে। কিন্তু এরা কখনোই বলে না যে বিএনপিও ভুল করছে, বিএনপি কেন 60 দিনের মধ্যে এই চুক্তিটা বাতিল করলো না। 60 দিন কিন্তু শেষ, এখন আর বাতিল করবার কোনো সময় নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনারা হয়তো অনেকেই খবর পেয়ে গেছেন, এই চুক্তি তো আছে, আরও অন্যান্য অনেক চুক্তি আছে। নতুন আরেকটি চুক্তি করবার জন্য বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর খলিলুর রহমান অলরেডি আমেরিকায় গেছেন। উনি একটা তৈলমর্দনের জন্য গেছেন, তৈলমর্দন না, তৈল আমদানি করবার জন্য। $15 বিলিয়ন তেল আমেরিকার থেকে কিনতে হবে। এগুলো কোন তেল জানেন? এগুলো হলো ওই যে ভেনিজুয়েলা দখল করেছে ট্রাম্প সাহেব, সেই ভারী তেল কেউ বিক্রি করে না, কেউ কেনে না। সেই তেলগুলোর থেকে $15 বিলিয়ন তেল বাংলাদেশকে মানে 15 বছরে কিনতে হবে। তার মানে প্রতি মাসে $1 বিলিয়ন তেল আমেরিকার থেকে কিনতে হবে। এটা কিন্তু ইউনূস সাহেবের চুক্তি নয়, এটা খলিল সাহেব করবার জন্য গেছেন বা চুক্তিটা হয়ে গেছে। এইটা নিয়ে কিন্তু আমাদের এই আনিস আলমগীর সাহেব, কামাল সাহেব কিছু বলছেন না, কারণ তারা শুধু ইউনূসের দোষ ধরেই বেড়ান। তারা এই সরকারের দোষটা দেখেন না বা এই সরকার সম্পর্কে কোনো কথা বলবেন না, কারণ তারা জানেন এই সরকারের বিরুদ্ধে কথা বললে তাদের নিস্তার নেই। আমি তাদের বিনীতভাবে বলছি, কথা যখন বলবেন তখন সবগুলো নিয়েই কথা বলবেন। যেমনটি ধরুন ইউনূসের টিকা নিয়ে কথা বলছেন, ওকে, ইউনূস ভুল করেছে বা ইউনূস অন্যায় করেছে, তার বিচার হওয়া উচিত যদি ইউনূস সব অন্যায় করে থাকে।
সেটা আইন দেখবে, আদালত দেখবে। ইউনুস সাহেব আমেরিকার কাছে বাংলাদেশকে বিক্রি করে গেছে, সেটা নিয়ে যেমনটি বলছেন। পাশাপাশি কিন্তু এইটা আপনারা কখনোই বলছেন না, কোনো কন্টেন্ট ক্রিয়েটরই বলছেন না যে 60 দিন পর্যন্ত সময়সীমা বাঁধা ছিল। ইচ্ছা করলে যে সরকার বর্তমানে আছে বা তখনকার যে কন্ডিশনে যে সরকার আসবে, সে 60 ডেজের মধ্যে, 7 দিনের মধ্যে সেটা বাতিল করতে পারে। এইটা নিয়ে কোনো কথা বলছেন না। ডক্টর ইউনূসকে কি আপনারা জেলে পাঠাবেন? পাঠান, পারলে পাঠান। আপনারা যদি মনে করে থাকেন যে এই সমস্ত ঘটনা নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেল খাটাবেন, আপনাদের যাদের জেদ আছে, জেদ বিশেষ করে কিন্তু আছে ওই যে মঞ্জুরুল আলম পান্না, তারপরে আনিস আলমগীর, কারণ তাদেরকে ইউনূস সাহেবের আমলে অ্যারেস্ট করা হয়েছিল আপনারা জানেন। তারা কিন্তু ভাই ঘুম থেকে উঠেই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ, বিভিন্ন জায়গায় টক শো, ইউনূস ইউনূস ইউনূস, সকালে ইউনূস, দুপুরে ইউনূস, রাতে ইউনূস। ভাইরা একটা কথা বলি, ইউনূস কিন্তু আপনার আমার লেভেলের কোনো মানুষ নন। ইউনূস যদি অন্যায় করে থাকে তার বিচার হোক, সেটা আমরাও চাই। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে 18 মাস দেশ চালিয়েছেন, আপনারা তো তখন বলেছেন ইউনূস সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, অমুক উপদেষ্টা এত টাকা চুরি করে নিয়ে গেছে, অমুক উপদেষ্টা এত টাকা পাচার করেছে। কেউ কি প্রমাণ দিতে পেরেছেন? কেউ তো প্রমাণ দিতে পারেননি যে অমুক উপদেষ্টা অমুক জায়গার থেকে অমুক এত টাকা নিয়ে অমুক জায়গায় পাচার করেছে। মুখে তো অনেক কিছুই বলা যায়, এই মুখে বলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি চুলো বাঁকা করতে পারবেন না। এই যে টক শোর মাস্টারগুলো আছে, যারা টক শোতে কথা বলে মোটামুটি একটা আয় করে বেড়ান প্রতিটা চ্যানেলে, সময় টিভি, 71 টিভি, দেশ টিভি, অমুক টিভি, তমুক টিভিতে গিয়ে সন্ধ্যাবেলায় টক শো করে 2000 করে টাকা কামায়, প্রতিদিনই কামায়। এরা কিন্তু এমন কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলে না যেগুলো মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং তার কি সমাধান সেটা নিয়ে কিন্তু ওরা কথা বলে না। দেখুন আজকে দুদিন যাবৎ এই শিক্ষাঙ্গনে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে আপনারা কটা টক শোতে গল্প করতে শুনেননি। এগুলো শুধু ওই ইউনিভার্সিটির ছেলেরাই রিলস এবং মিমস এগুলো বানিয়ে বানিয়ে প্রচার করছে, কিন্তু টক শোতে কোনো আলোচনা হচ্ছে না। যেমনটি ধরুন ঢাকা মানে ডুয়েট, গাজীপুরে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, ওখানে নূতন একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন শাহজালাল ইউনিভার্সিটি থেকে এনে, শাহজালাল প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে এনে, উনিও প্রকৌশলী। এটা নিয়ে সেই ইউনিভার্সিটিতে দুই দলে মারামারি। দুই দল বলতে এক দল বলছে যিনি আছেন তিনিই তো ভালো আছেন, আপনারা কেন এই আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দিয়ে নতুন করে একজন প্রফেসরকে ভাইস চ্যান্সেলর বানাচ্ছেন। তার মানে একটি দল চাচ্ছে যে পুরনো যে ভাইস চ্যান্সেলর আছেন উনিই চালাক, আরেকটি দল চাচ্ছে না, পুরনো যে ভাইস চ্যান্সেলর আছেন নিশ্চয়ই উনি কোনো দলের সাথে সম্পৃক্ত। আমরা নতুন একজন ভাইস চ্যান্সেলর চাই যারা আমাদের দলের সাথে সম্পৃক্ত। আমরা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে বলতে শুনলাম যে উনি এই শিক্ষাঙ্গনে দলীয় নিয়োগ থেকে যে পর্যন্ত সরকার সরে না আসবে সেই পর্যন্ত শিক্ষাঙ্গনে কোনো রকম শিক্ষার উন্নতি হবে না, এমনকি ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিংও বাড়বে না। অথচ দেখুন যারা আছেন তারা কি দলীয় ছিলেন না নির্দলীয় ছিলেন সেটা প্রসঙ্গ নয়, তারা ঠিকমতো চালাচ্ছেন কি না এবং চলছিল কি না সেটা হলো প্রসঙ্গ। ঠিকমতো চালাচ্ছিল না, ঠিকমতো চলছিল, কিন্তু সরকারের শিক্ষা মন্ত্রণালয় সেখানে তাদের মানুষকে, মানে তাদের দলীয় মনোভাবাপন্ন কোনো ভাইস চ্যান্সেলরকে নিয়োগ করতে চায়, নিয়োগ দিয়েছেন। এবং এটা নিয়ে মানে লঙ্কা কাণ্ড, মারামারি, 15 জন না 16 জন হাসপাতালে চলে গেছে। একটা ইউনিভার্সিটিতে যদি শিক্ষক নিয়োগ নিয়ে এই পরিস্থিতি হয় তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? আবার দেখুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন ছেলে কোনো একটা ধর্ষণের সাথে জড়িত হয়েছেন, সেখানে গিয়ে সবাই অ্যাটাক করেছে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে। এখন এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বা যারা এই সরকারের পক্ষের লোক, তারা বলছেন ভাই ধর্ষণকারীকে কি এখন ভাইস চ্যান্সেলর ধরিয়ে দিবে? এটা তো পুলিশের কাজ। আমরা যদি একটু অতীতে যাই তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যখন সোহরাওয়ার্দী উদ্যানে যুবদলের একজন ছেলেকে হত্যা করা হয়েছিল, তখন আপনাদের মনে আছে তৎকালীন ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটি, ওনাকে কীভাবে অ্যাটাক করা হয়েছিল?
উনি কিন্তু বারবার বলছিলেন যে আমি কি এখন গিয়ে ওই সোহরাওয়ার্দী উদ্যানে ওখানে পাহারা দেব, কোন স্টুডেন্ট কটার সময় কোথায় গেছে, রাত 12টার পর একটা স্টুডেন্ট ওখানে মোটরসাইকেল নিয়ে গেছে, সে দুর্বৃত্তদের হাতে হত্যা হয়েছে, এটা কি আমার দায়িত্ব? তখন কিন্তু আপনারা বলেছেন না, এটা ভাইস চ্যান্সেলরের দায়িত্ব। এখন আপনারা বলছেন আপনারা ভাই ভাইস চ্যান্সেলরের কাছে কেন গেছেন, পুলিশের কাছে যান, যে ধর্ষণকারী তাকে পুলিশ ধরবে। বাহ, আসলে আপনারা পারেনও ভাই, আপনারা এমন পারেন, আপনাদেরকে যদি সিনেমায় নেওয়া যাওয়া হতো না, তাহলে এমন অভিনয় করতেন যে বাংলাদেশে যত সুপারস্টার আছে, সেই রাজ্জাক থেকে শুরু করে আজকে শাকিব খান, সবাই ফেল করতো। আপনাদের মুখে এক একবার এক এক কথা, এক এক সময় এক এক কথা বলেন। এই যে আমাদের একজন আছে গোলাম মৌলা রনি সাহেব, ও মাই গড, প্রতিদিনে 3টা করে ভিডিও বানাবে, কী যে বলে উনি নিজেই জানে, এবং উনি নিজেই বুঝে। ভিউ তো হয়ই না, ওনার যে সাবস্ক্রাইবার, ওনার যে পজিশন, উনি একজন প্রাক্তন এমপি আওয়ামী লীগের, এবং উনি একজন বড় অ্যানালিস্ট, এবং উনি একজন বড় লেখক। পিছনে অনেক বই টই নিয়ে উনি করতেন আগে, এখন বই ছেড়ে দিয়েছেন, এখন তার বিরাট বড় প্যালেসিয়াল হাউজে বসে উনি করেন, উনি ভিডিও করেন, ভালো কথা। উনি বিভিন্ন সময় এমন কিছু টপিকসে কথা বলেন যে তখন আর আমার মনে হয় এটা গোলাম মোল্লা রনির সাথে যায় না, কারণ উনি হয়তো মাঝে মধ্যে ওনার মস্তিষ্ক বিকৃতি ঘটে যায়। আমি এই জন্য বললাম যে আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগে ইলিয়াস হোসেনের সাথে উনি লেগেছিলেন, এবং ইলিয়াস হোসেনের মা বলে একজন পাকিস্তানি অভিনেত্রীকে মানে থাম্বনেলে দিয়ে এবং দেখিয়ে বলছে এটা ইলিয়াস হোসেনের মাকে নিয়ে কথা বলেছেন। মা কি বলবো ভাই, দুশ্চরিত্রা ইত্যাদি ইত্যাদি। সেই চ্যাপ্টার ক্লোজ। এখন উনি লেগেছেন সাদিক কাইমের পিছনে। সাদিক কাইম বিয়ে করেছে, ওখানে গিয়ে কীভাবে গরুর মাংস খাচ্ছে, কেন হাতির এখানে গেল, বিয়ের সময় মৃত একজন মানুষের কাছে দোয়া চাওয়া কি ঠিক কিনা। উনি কিন্তু বলছেন না, উনি বলছেন বিভিন্ন জায়গায় উনি এগুলো দেখেছেন এবং এগুলো নিয়ে সমালোচনা করেছেন। বেসিক্যালি ফটোকার্ড দেখে কথা বলার মতো মানসিকতা যে সাংবাদিক বা যে অ্যানালিস্টের আছে, তাকে আমি থুতু দেই, কারণ ফটোকার্ডের কোনো মা বাবা নেই। যে কোনো মানুষ যে কোনো বড় বড় পত্রিকার নামে ফটোকার্ড বানিয়ে সেটা বাজারে ছেড়ে দেয়। এটা কি গোলাম মৌলা রনি জানে না? গোলাম মৌলা রনি বুঝে না? জি জানে। উনি এত কাঁচা খেলোয়াড় নন ভাই। আওয়ামী লীগের সময় ছিলেন এমপি এবং সাংবাদিক পিটিয়ে জেলও খেটেছেন। উনি কি আর যে কোনো ছোটোখাটো মানুষ? এখন ওনার হয়েছে কি, ওনার একটু প্রবলেম হয়ে গেছে, কারণ এই এত মানুষ স্ট্যাবলিশড হয়ে যাচ্ছে দল করে, ওনাকে কেউ ডাকছে না। যদি উনি বলেন যে আমাকে কেউ ডাকলেও আমি কোনো রাজনীতি করব না, কারণ উনি আসলে ইউটিউব থেকে ফেসবুক থেকে একটা ভালো ইনকাম করছেন এখন, সেটা বোঝা যায়। হ্যাঁ, সেটা বোঝা যায়। প্রতিদিন 3টা করে ভিডিও দেওয়ার পর তারপরেও তো মনে করেন যে ইনকামটা আছে, তারপরে এর বাইরেও উনি যা কামিয়েছেন আওয়ামী লীগের সময়, সেগুলো তো আর উড়ে যায়নি, তাই না? প্রচুর পয়সার মালিক। এখন বসে বসে শুধু এর গোয়ায় আঙ্গুল দেওয়া আর এর গোয়ায় আঙ্গুল দেওয়া এবং পিঞ্চ মাইরা কথা বলা। রনি সাহেব, এগুলো ছাড়েন। আজকালকার জেএনজিগুলো বুঝতে পারছেন? আজকালকার জেএনজির পিছনে আঙ্গুল দিয়েন না। এরা যখন খেপে যাবে না, তখন আপনি দড়িও পালাতে পারবেন না। আসলে বন্ধুরা, দেশের অবস্থা কোনো দিক দিয়ে ভালো নয়। আপনারা এই খবরও দেখেছেন, একটা হসপিটালে, সেটা শরীয়তপুরে হসপিটালে একজন রুগী যে কোনো কারণে মারা গেছেন, ডাক্তারের হাতেই মারা গেছেন। সব রুগীরা যে হসপিটাল থেকে জীবন নিয়ে ফেরত আসবেন এমন তো কোনো কথা নেই। কেন রুগী মারা গেছেন, সেই জন্য ডাক্তারকে এমনভাবে পেটানো হয়েছে যে ডাক্তারকে তারপর হেলিকপ্টার দিয়ে ঢাকায় আনতে হয়েছে। এই যদি দেশের অবস্থা হয়, ইউনিভার্সিটিতে প্রক্টরকে আক্রমণ, ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরকে আক্রমণ, কোনো হসপিটালে গিয়ে ডাক্তারকে আক্রমণ, এরপর টুকটাক রাস্তাঘাটে যা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন। এখানে জমি দখল, এখানে বাড়ি দখল, এখানে মারামারি, এখানে রাস্তায় ছিনতাই, এখানে অহেতুক একটা মানুষকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে তার কাছ থেকে মুক্তিপণ আদায়। এগুলো কবে বন্ধ হবে? আমরা ভেবেছিলাম বা আমরা তখন শুনেছিলাম ইউনূস সাহেবের আমলে যে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। নির্বাচিত সরকার এসছে, প্রায় 70-75 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত যেহেতু ঠিক হচ্ছে না, আমরা এখন কি আশা করতে পারি?
আমরা কি এইভাবেই একটা অরাজক রাষ্ট্রের মধ্যে বসবাস করব? বাংলাদেশে আপনি যার সাথেই কথা বলবেন সবাই বলতে ভাই শান্তিতে নাই, বিভিন্ন রকম সমস্যায় আছি আমরা। রাস্তাঘাটে বেরোলে নিজের জীবন নিয়ে ঘরে ফিরতে পারবো কিনা এমনটি অনেকেই বলছেন। সরকার কেন নিশ্চুপ? সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা কি এইভাবেই দেশটাকে এই সমস্ত অরাজনৈতিক দুষ্কৃতিকারীদের হাতে তুলে দেবেন? এতে তাদের লাভ কি? তারা কেন সেই ইনিশিয়েটিভনেস দিচ্ছে না? এই প্রশ্ন রেখে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।